পবিত্র শবে বরাত আজ আগামীর ভাগ্য অন্বেষণে বাদ মাগরিব মসজিদে মসজিদে চলবে মুসল্লিদের ইবাদত বন্দেগী। ফজরের পর আম্বনের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। খিত্তায় খিত্তায় চলছে তালিম, জিকির আজগারে মুখর তুরাক্তি। জুলাই চার্টার চূড়ান্তের পরে ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন। দুবাইয়ে ওয়ার্ল্ড সামিটে জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাতা ঝরার দিন পেরিয়ে প্রকৃতিতে ফিরেছে বসন্ত। আজ বিশ্ব ভালোবাসারও দিন। চারুকলায় নানা আয়োজন। মেহেরপুরে পানির দরে বিক্রি হচ্ছে আলু, বাঁধাকপি, ফুলকপি। উঠছে না উৎপাদন খরচও, ভবিষ্যতে চাষে আগ্রহ হারানোর শঙ্কা। এবং আদরের সন্তানের পেছনে বর্ণাঢ্য জীবনের সব ব্যয় করেও বৃদ্ধাশ্রমে দিন কাটছে কিছু মায়ের। পরন্ত বেলায় চরম নিঃসঙ্গতা রাখে। এরা তো চাকরি বাকরি যা করে আমার খোঁজ খবর কেউ নেয় না, বউ দেখতে পারে না, তাই মেয়ে নিয়ে এসে আমার এখানে থেকে গিয়েছে। সবাইকে ফাল্গুন এবং ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাব পুরো খবরে। এবারে বিস্তারিত। আজ পবিত্র শবে বরাত। প্রতি বছর হিজরি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসেবে পালন করে থাকেন। বাদ মাগরিব নফল ইবাদত বন্দেগী ও জিকির আজগারের মাধ্যমে পবিত্র এ রাত অতিবাহিত করবেন মুসল্লিরা। তাৎপর্যপূর্ণ এ রাতে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনের জন্য তার অনুগ্রহ কামনা করেন। মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া করা হয় মসজিদে মসজিদে। টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। এ ধাপ আয়োজন করেছেন ভারতের মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। শুক্রবার বাদ ফজর মাওলানা আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় ধাপের আনুষ্ঠানিকতা। সকাল থেকেই মুসল্লিদের সমাগম শুরু হয় ইজতেমা ময়দানে। ময়দানে চারপাশের 17টি প্রবেশ পথ দিয়ে মুসল্লিরা বাসে, ট্রাকে ও হেঁটে মাঠে প্রবেশ করেছেন। তাবলিগ জামাতের মধ্যে থাকা বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে গত 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি মাওলানা জুবাইরের অনুসারীরা পৃথক 2 ধাপে ইজতেমা পালন করেছেন। মাঝে 8 দিন বিরতি দিয়ে আজ থেকে 3 দিন ব্যাপী ইজতেমা পালন করছেন মাওলানা সাদের অনুসারীরা। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমার এবারের আসর। টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও নজরুল ইসলাম। শুরুতেই যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, ইজতেমা ময়দানে তো রয়েছেন আপনি, তো ইজতেমা ময়দানে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন আর কি কি খবর রয়েছে জানাবেন। আজ সকালে মাওলানা আব্দুস সাত্তার, তিনি ভারতের একজন মাওলানা, তার আম্বয়নের মধ্য দিয়ে আজকের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং তারপরে কিন্তু সকাল 10টার দিকে বয়ান হওয়ার কথা রয়েছে এবং এই বয়ানটিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে আমরা বলে জানতে পেরেছি। একটি জায়গায় হচ্ছে সরকারি কর্মকর্তা, আমলা এবং সাংবাদিক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বয়ান করা হবে এবং আরেকটি স্থানে হচ্ছে বয়ান করা হবে যারা স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয়ে তাদের উদ্দেশ্যে, এবং তার আরেকটি জায়গায় বয়ান করা হবে যারা হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের উদ্দেশ্যে বয়ান করা হবে, এবং চতুর্থ যে বয়ান সেটি করা হবে যারা বধির রয়েছে তাদের উদ্দেশ্যে। আর সেটি শুরু হবে সকাল 10টা নাগাদ, আমরা সেটি জানতে পেরেছি। এবং তারপরে আজ 11টার দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক যে অবস্থা সেটি নিয়ে কথা বলার কথা রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার তার কথা বলার কথা রয়েছে। তবে সকাল থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ইজতেমার ময়দানে মুসল্লিরা এসে জড়ো হয়েছেন। আজকে 2টি জিনিস রয়েছে ইজতেমার ময়দানে। তো সবচেয়ে বড় যে জুম্মার নামাজ হবে আজকে, যেহেতু শুক্রবার, তো সেটি ইজতেমার ময়দানে হওয়ার কথা রয়েছে। এবং আজকে কিন্তু যে ইজতেমার যে ইতিহাসে সর্বপ্রথমবারের মতো শবে বরাত কিন্তু পালিত হচ্ছে এই যে টঙ্গীর ইজতেমা, এবং এখানে যত মুসল্লি রয়েছে তারা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন শবে বরাতে, সেমনটাই আমাদের কাছে জানিয়েছেন মুসল্লিরা। এবং আরেকটি খবর যেটি হচ্ছে, গতকাল এখানে খুলনার একজন
মুসল্লি মারা যান। তো এই যে দ্বিতীয় পর্বে প্রথম যেই মুসল্লি মারা গেছেন তিনি খুলনার, এবং তার গতকাল আসলে মৃত্যু হয়। তো আমি ইজতেমার মাঠের যে প্রবেশদ্বার রয়েছে সেখানে রয়েছি। ইজতেমার ময়দানে আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম, তার কাছে যেতে চাই। নজরুল, আপনি তো রয়েছেন, তো আপনার এখানে কি অবস্থা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার 58তম যে পর্ব, সেটি কিন্তু গতকাল আহ্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটা হলো যে বিদেশি মেহমানখানা। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সবাই কিন্তু এখন যে নাস্তার সময় সেটা কিন্তু পার করছেন, এবং আপনারা জানেন যে এখানে কিন্তু যে বাহিরের যে মুসল্লিরা, অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে কয়েক 1000-এর অধিক কিন্তু আমরা বিদেশি মেহমানদের দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ওনারা এখন প্রত্যেকটি খিত্তা থেকে কিন্তু তারা বের হয়ে এসছেন এখানে নাস্তা করার পর কিন্তু আবার ধর্মীয় যে বয়ান আছে বা ইজতেমার যে মূল যে এইগুলো বা কার্যক্রম, সেটা কিন্তু নাস্তা পড়ার পরে আবার যার যার খিত্তায় কিন্তু চলে যাবেন, এরকমটাই কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে ইজতেমাকে কিন্তু ঘিরে কিন্তু আপনার কয়েক স্তরের নিরাপত্তা তৈরি করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তার বলয় কিন্তু তৈরি করা হচ্ছে। এবং টঙ্গী তুরাগ নদীর তীরে এবং 160 একর জমির উপরে নির্মিত এই বিশাল যে প্যান্ডেল রয়েছে, অর্থাৎ 84টা খিত্তা রয়েছে, সে প্রতিটি খিত্তায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা কিন্তু আজকে কিন্তু আপনারা জানেন যে সর্ববৃহৎ ধর্মীয় যে জুম্মার নামাজ সেটা কিন্তু আদায় করবেন, এবং আশপাশ থেকে কিন্তু কয়েক লক্ষ মানুষ কিন্তু এই জুম্মার নামাজে যোগদান করবেন। এর জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি সবাই কিন্তু তুরাগমুখী সবাই, এবং তুরাগের তীরে সবাই অবস্থান নিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু এখানে যে আপনার যারা এখানে আপনার এই বিদেশি মেহমান রয়েছেন তারা কিন্তু এখানে নাস্তা সেরে নিচ্ছেন, সেরে কিন্তু তাদের যে গুরুত্বপূর্ণ যে বয়ান, অর্থাৎ দিক নির্দেশনামূলক যে বয়ান, সেটা কিন্তু তার খিত্তে অনুষ্ঠিত হবে। এবং আপনারা জানেন যে বাদ ফজর কিন্তু মাওলানা আব্দুস সাত্তার উনি কিন্তু বয়ান করেছেন, এবং তার বয়ানের পর থেকে কিন্তু আপনারা জানেন যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং বিশ্ব ইজতেমার কার্যক্রম। তো গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিদের কিন্তু পদচারণে কিন্তু মুখরিত এবং উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ধর্মপ্রাণ লক্ষ লক্ষ মুসলমান কিন্তু অবস্থান নিয়ে কিন্তু দিন এবং আখলাত এবং দিন নিজেকে কিভাবে পরিশুদ্ধ করা যায় তার জন্য কিন্তু দিক নির্দেশনামূলক আলোচনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ইরশাদ সর্বশেষ ইজতেমা ময়দান থেকে। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাফওয়ান এবং নজরুল ইসলাম, তারা জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত ঋতুরাজের আগমনে মানুষের মন জুড়েও লেগেছে বাসন্তী ছোঁয়া। দর্শক, প্রকৃতিতে ফাগুনের আগমন নিয়ে সংবাদের পরের অংশে থাকছে বিশেষ প্রতিবেদন। ডিসেম্বরে নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার কথা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। বৃহস্পতিবার দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এদিকে সম্মেলনের সাইড লাইনে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি আশিক ইসলামের তথ্যচিত্রে রায়হান কবির শুভ্র রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটে অংশ নিয়ে গোটা বিশ্বকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান তিনি। এ সময় এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। So we have created 15 different reforms commission.
নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইতিমধ্যে আমরা 15টি সংস্কার কমিশন করেছি। তারা তাদের দায়িত্ব পালন করছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে শিগগিরই সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাব। এটা ডিসেম্বরে হতে পারে, যাতে কি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি আমার পুরনো কাজে ফিরে যেতে চাই। When my job is done, hand over the responsibility to the elected government, I go back to what I enjoy doing most. দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডক্টর ইউনূস। এছাড়া আওয়ামী লীগ সরকারের পাচার করা বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম কাজ বলেও মন্তব্য করেন তিনি। Our economy is on the verge of collapse. আওয়ামী লীগ সরকার পুরো অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা বিভিন্ন দেশে বিপুল টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে আনা এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ। Economic side. And people have to continue with life so that they can survive. এদিকে সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান সরকারের সময় বাংলাদেশ আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলেও আশ্বস্ত করেন তিনি। এর আগে বুধবার রাত 11টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক। বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান, সংলাপে কিভাবে উচ্চ গতির এবং সাশ্রয়ী ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বিভাজন দূরীকরণ সহ শিক্ষা, স্বাস্থ্য সেবা ও সুবিধা বঞ্চিত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি এটি কিভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গেও যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে সে বিষয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস ও ইলন মাস্ক। ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে এর প্রভাব স্বীকার করে বলেন, স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। লন্ডনে চিকিৎসার জন্য যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ঈদ উল ফিতরের পর দেশে ফিরতে পারেন বলে জানান যুক্তরাজ্যে বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক। বৃহস্পতিবার রাতে এ কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা এখন অনেকটাই ভালো। পারিবারিক আবহে মানসিকভাবেও স্বাচ্ছন্দ্যে রয়েছেন। এছাড়াও তারেক রহমান লন্ডনে একসঙ্গে রোজা ও ঈদ পালন করবেন। উল্লেখ্য, লন্ডনের কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় থেকেই বর্তমানে চিকিৎসা নিচ্ছে খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের নিয়মিত মনিটরিং করছেন। এবার জানবো বসন্ত বরণের খবর। সারা দেশে বসন্ত বরণে ব্যস্ত মানুষ। চারুকলায় বসন্ত উৎসবে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা, আর ভোলা থেকে যুক্ত হচ্ছেন ছোটন সাহা। শুরুতেই যুক্ত হব মোহনার সঙ্গে। মোহনা, উৎসবে আজ কি কি আনুষ্ঠানিকতা থাকছে আর কি কি খবরই বা রয়েছে সব মিলিয়ে জানাবেন। ইশরাত, দক্ষিণা হাওয়ার দুয়ার খুলে গেছে, বাসন্তী বাতাসের দোল মানুষের মনে মনেও লেগে গেছে। তারই দোলে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে চারুকলায় গানে নাচে বসন্ত বরণের সকল উদযাপন চলছে। সেই সাথে আপনাদেরকে দেখাতে চাই বসন্ত বরণে কেউ বা পড়েছে হলুদ, কেউ বা বাসন্তী, কেউ বা সবুজ, কেউ হাতে রেখেছে ফুল, আর কেউ মাথায় গুঁথেছে ফুল। সব মিলিয়ে বসন্ত উদযাপন নিয়ে সবাই মধ্যে যে আনন্দের দোল দেখা যাচ্ছে, যা বসন্তের সজীবতাকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। বাতাসে বাতাসে বসন্তের যে সজীবতা বা বসন্তের যে সতেজতা তা যেন মানুষের মনেও লেগে আছে। তাই তো সকাল সকাল উঠেই বসন্তের হাওয়া গায়ে লাগাতে সকলে চলে এসেছে, ছুটে এসেছে বসন্তের আনন্দে মেতে উঠতে। সেই জন্য আপনাদেরকে দেখাতে চাই
প্রাঙ্গণে যারা সুন্দরী রমণী রয়েছে তারা সকালে চলে এসছে এবং বেশিরভাগই ছবি তোলায় ব্যস্ত সাজাগুজোর পরে, এবং ছবি তোলার পাশাপাশি নিজেদেরকে রাঙিয়ে তোলার পাশাপাশি উপভোগ করছে জাতীয় বসন্ত উৎসবের নানা যে আয়োজন, সেই বসন্তের আয়োজনে মুগ্ধ হয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, নির্মলেন্দু গুণ সহ অনেক কবিরাই লিখে গেছেন শত শত কবিতা, তৈরি হয়েছে নানা প্রেমের উপাখ্যান, নানা প্রেমের উপন্যাস। সেই সাথে আপনাদের জানাতে চাই আজ কেবল বসন্ত বরণে তাই নয়, আজ ভালোবাসা দিবসও। পশ্চিমা ভ্যালেন্টাইন্স ডে যে প্রভাবটা আমাদের বাংলাদেশেও পড়েছে একদম বসন্তের দিনে, যেদিন পহেলা ফাল্গুন, সেদিনই উদযাপিত হচ্ছে ভালোবাসা দিবস। তাই আমরা দেখতে পেয়েছি যে কেবল পরিবার পরিজন নিয়েই নয়, অনেকে ভালোবাসার মানুষের সাথেও এসেছেন বসন্ত উদযাপনে এবং বসন্ত উৎসবে রাঙিয়ে দিতে নিজেদেরকে। এবং সেই সাথে বসন্তের যেই আমেজ, সেই আমেজ কিন্তু আজ এই চারুকলার প্রাঙ্গণে লেগেছে। এবং সেই সাথে বসন্তের আয়োজন নিয়ে বেলা 11টা কিংবা 12টা পর্যন্ত চলবে জাতীয় বসন্ত উৎসবের আয়োজন। তো চারুকলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে বসন্তের সর্বশেষ সংবাদ। এবার আমরা চলে যাব ভোলার ছোটন সাহার কাছে, আমাদের সহকর্মী অপেক্ষা করছে বসন্তের আয়োজন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে। মোহনা, আপনি যেমনটি বলছিলেন, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত, প্রকৃতি যেন সেজেছে নতুন সাজে। এবং আমরা দেখেছি এই দিবসটিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়ে এবং বিভিন্ন রিসোর্টগুলোতেও আমরা দেখেছি যে বিভিন্ন আয়োজন রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এবং যেহেতু একই সাথে আজকে বিশ্ব ভালোবাসা দিবসও, তো এই দুটি দিবস একই সাথে থাকার কারণে বিশেষ করে তরুণ তরুণী এবং নতুন প্রজন্ম যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত, কারণ এই দিনটিতে আসলে প্রিয়জনকে ভালোবাসা যে কথা জানানোর যে দিন, সেটি কিন্তু আজ। এবং বলা যায় যে তরুণ তরুণীরা ফুলের সাজে সজ্জিত হয়ে এবং প্রিয়জনকে গোলাপ উপহার দেওয়ার জন্যই কিন্তু তারা প্রিয়জনকে গোলাপ উপহার তারা দিয়ে থাকেন এবং তাদের ভালোবাসার যে অনুভূতি সেটি প্রকাশ করে থাকেন। তো আমরা একজন তরুণীর সাথে কথা বলবো, আমি তার কাছে জানতে চাইবো ভালোবাসা দিবসের অনুভূতি কেমন আপনার কাছে? আসলে এই দিবসটিতে খুবই একটি স্পেশাল দিবস। প্রত্যেকটা বছর প্রত্যেকের সাথে ভালোবাসার মুহূর্ত কাটানোর মতো একটি দিবস। তো আসলে ভালোবাসার দিবসটি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য না, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথেই কিন্তু এই দিবসটি আমরা উদযাপন করতে পারি। তো আমার কাছে দিবসটি খুবই আনন্দময় এবং আমরা চাই এই দিবসটি আত্মীয় স্বজন সবার সাথে সুন্দর করে কাটাক। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা আসলে ভালোবাসা দিবসের যে উৎপত্তি, সেই উৎপত্তি সম্পর্কে যদি একটু জানাতে চাই, রোমান সম্রাট ক্যালিয়াস 200 খ্রিস্টাব্দে তার সৈন্যদের কিন্তু বিবাহ নিষিদ্ধ করেন, কারণ তিনি মনে করতেন বিবাহিত পুরুষেরা যুদ্ধে অংশ দিতে অনাগ্রহী হবেন। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দাঁড়ান এক যুবক যার নাম ছিলেন ভ্যালেন্টাইন। তিনি গোপনে বিবাহ সম্পন্ন করতেন। তার এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সম্রাট তাকে মৃত্যুদণ্ড দেন এবং 14 ফেব্রুয়ারি তাকে শিরচ্ছেদ করা হয়। ভালোবাসার জন্য তার আত্মত্যাগকে স্মরণীয় করতে পরবর্তী এই দিনটি ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবং এই ভালোবাসা দিবসটি এবং বসন্তবরণ দিবসটি নানা দেশে নানানভাবে উদযাপিত হচ্ছে এবং এটি বিভিন্ন অনুষ্ঠান কিন্তু থেকে, বিশেষ করে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলো কিন্তু হয়ে থাকে। এবং আজও ভোলাতে কিন্তু বিভিন্ন রকমের আয়োজন রয়েছে, বিভিন্ন রকমের অনুষ্ঠানে কিন্তু রয়েছে। আমরা জেনেছি বিভিন্ন রিসোর্ট রয়েছে, বিভিন্ন পার্কগুলো রয়েছে এবং ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠন এই বসন্ত বরণ এবং একই সাথে যে ভালোবাসা দিবস, এই দুটি দিবস পালনের লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা দেখেছি, উদযাপনের লক্ষ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তো এ ছিল আমার কাছে বসন্ত বরণ এবং ভালোবাসা দিবস নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। চারুকলা এবং ভোলা থেকে বসন্ত বরণ উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা এবং ছোটন সাহা।
আনমনে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হচ্ছে কি যে শহরের রূপে কিছুটা বদল এসেছে। চারপাশ ধূসরের বদলে লাল, হলুদ, কমলা, সবুজে ছেয়ে গেছে। গায়ের শাল ফেলে বাতাস গায়ে মাখতে ইচ্ছে করছে। ঠিক ধরেছেন, শীতকে বিদায় জানিয়ে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। অনুভবের সঙ্গে মিলছে আবেগও, কেননা আজ ভালোবাসা দিবসও। শহুরে বাসন্তী ভালোবাসা নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। ধূসরের নগরীতে হঠাৎ রঙের ছোঁয়া, কুয়াশা ভেদ করা মৃদুমন্দ বাতাস বিদায় জানায় গায়ে জড়ানো শালকে। নতুন পাতার ঘ্রাণে মাতাল হয়ে কোকিল ডেকে যায় নিভৃতে। ঝিকিমিকি রোদের আলতো ছোঁয়ায় হেসে ওঠে শিমুল, পলাশ, মহুয়া, কত শত ফুল। হঠাৎ প্রকৃতির বর্ণিল আয়োজন দেখে হাঁটতে হাঁটতে যে কেউ টের পাবে বসন্ত এসে গেছে। নিজেদের মতো করে নিজেরা ঘুরবো, খাওয়া দাওয়া করব, মানে একদম ফুল মাস্তি। বসন্তে শাড়ি পরা হয়, নারীতে শাড়ি সুন্দর, এটা আমরা সবাই জানি। তার মধ্যে বসন্তের আলাদাই একটা আমেজ থাকে, একটা ঘ্রাণ থাকে। গাছে যেরকম নতুন পাতা আসে ওরকম দেখতে সব কিছু ভালো লাগে, তাই নিজেদেরকে এরকম নতুন ফুলের মতো করে রেডি হতে ভালো লাগে। এমন একটা ঋতু যেটা কিনা আমাদের তারুণ্যকে প্রেজেন্ট করে। সবুজ, হলুদ এগুলো হচ্ছে আমাদের তারুণ্য। কেবল প্রকৃতিই নয়, ঋতুরাজ বসন্তের রং লাগে মানুষের মনেও। প্রকৃতির যোগসাজশে পশ্চিমের ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের ধারণা এসে মিলেছে আমাদের বসন্তে। এখন একই দিনে উদযাপিত হয় পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস বলতে তো আর কিছু নেই, প্রত্যেক দিনই ভালোবাসা দিবসের মতোই, কিন্তু জাস্ট আমরা একটা অকেশন খুঁজে বের করি যে আমরা একটা দিন উদযাপন করব। পথে ঘাটে দেখা মিলে মাথায় ফুল গোজা বাসন্তীদের, কিংবা ফুল হাতে লজ্জায় লাল হওয়া যুগলদের। বসন্তের দোলা লাগুক বনে মনে, উল্লাসিত মন গেয়ে উঠুক, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ধুলোমুলে নগর জীবনে ফিরতে শুরু করেছে সজীবতা। সর্বত্র সতে যাবে আবারও। ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথে দক্ষিণা দুয়ার খুলে নিজেকে মেলে ধরতে শুরু করেছে প্রকৃতি। পহেলা ফাল্গুনে বসন্ত দিনের গল্প শোনাচ্ছেন কাজী শাহেদ, ছবি তুলেছেন রবিউল ইসলাম খোকন। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। শীতের রুক্ষতা পেছনে ফেলে ফাল্গুনী হাওয়ায় উদ্বেলিত হৃদয়, নবপ্রাণের ছোঁয়া সবখানে। পত্রপল্লবে আসছে সজীবতা, মহাসমারোহে প্রকৃতি খুলে দিয়েছে সৌন্দর্যের দুয়ার। মানুষের হৃদয়েও লেগেছে বসন্তের ছোঁয়া। আমের মুকুল আর বাহারি ফুলের ঘ্রাণ জানান দিচ্ছে আগমনী বার্তা। নীল আকাশের নিচে সূর্যের সোনালী আবাহে চিকচিক করছে কচিপাতা, দোলা দিয়েছে মানুষের প্রাণে। বসন্ত আসলে হেমন্তের যে পাতা ঝরা, সেই পাতা ঝরা গাছে নতুন করে পাতা গজায়, অনেক অজস্র ফুল ফোটে, নতুন নতুন রং বেরঙের ফুল, এগুলো সবগুলো মিলেই আসলে একটা প্রকৃতির একটা নিজস্ব নিজেকে একটা সাজানোর একটা উৎসব। এটাই বসন্ত। বাঙালি হিসেবে আমাদের যে উৎসবটা, এটা বসন্ত ঋতুর সাথে খুব ভালোভাবে জড়িত। পলাশ শিমুল ফোটার দারুণ মাস ফাল্গুন। পত্রশূন্য শাখায় আগুন রাঙা পলাশের থোকা থোকা ফুল, বাহারি ফুলে ঋতুরাজ বসন্ত খুলে দিয়েছে সৌন্দর্যের দুয়ার। শীতের শেষ আর গ্রীষ্মের আগমনের সন্ধিক্ষণে ফাল্গুন চৈত্র দুমাসে বদলে যায় বাংলার প্রকৃতি। ঠিক তেমনই বদল হয় বাঙালির মনোজগত। মধ্যযুগের যে আলাউল, তার ঋতু বর্ণন কবিতায় এই ঋতুরাজ বসন্তকে তিনি খুবই গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। এছাড়াও আমাদের সঙ্গীত, আমাদের সাহিত্যকর্মে বিভিন্নভাবে এই ঋতুকে ধারণ করা হয়েছে। এক এক রূপে প্রকৃতিতে আসে এক এক ঋতু, কিন্তু জানা অজানা এত এত ফুলের সমারোহের কারণেই হয়তো বসন্ত ঋতুরাজ বাতাসে মিশিয়ে দেয় রং, রূপ আর ছোঁয়ার কাছে। জানবো বাজার পরিস্থিতি। ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে কমেছে শাকসবজির দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ।
আপনি তো বাজারে রয়েছেন, আপনার কাছে জানতে চাইবো যে দাম কমায় ক্রেতাদের মাঝে কি কিছুটা স্বস্তি ফিরেছে কিনা জানাবেন। হ্যাঁ ইরশাদ, আপনাকে জানিয়ে রাখি যে গত 1.5 থেকে 2 মাস ধরে যে ব্রাহ্মণবাড়িয়ার যে সবজির বাজার দর নিয়ন্ত্রণে রয়েছে, এতে করে নতুন করে কোনো শাকসবজির দাম বাড়েনি। এতে করে ক্রেতাদের মাঝে কিন্তু একটা সন্তুষ্টি রয়েছে, তারা স্বাদ এবং সাধ্যের মধ্যে কিন্তু তারা সবজি কিনতে পারছেন। আর এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলতি মৌসুমে 6000 হেক্টর জুড়ে বিভিন্ন শাকসবজির চাষাবাদ করা হচ্ছে, ফলে এই বাজারগুলোতে শাকসবজি কিন্তু অনেকটা ভরপুর রয়েছে। প্রত্যেকটি শাকসবজি কিন্তু আগের থেকে অর্ধেকের চেয়ে দাম নিচে নেমেছে। আমি যদি শাকসবজির দামের কথা বলি, যে এখানে সিম বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, টমেটো 20 টাকা কেজি, তার ফুলকপি প্রতি পিস 10 থেকে 15 টাকা পিস বিক্রি হচ্ছে। এছাড়া যে মূলা 10 টাকা কেজি বিক্রি হচ্ছে, করলা 30 টাকা কেজি, গাজর 25 টাকা কেজি, আলু প্রকাশ ভেদে 17 থেকে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস যে লাউ রয়েছে, লাউ বিক্রি হচ্ছে 50 টাকা। এছাড়া পেঁপে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। এর প্রত্যেকটি শাকসবজির দামই কিন্তু আগের চেয়ে অনেক কমেছে। তবে যে লেবুর দামটা কিন্তু একটু বেড়েছে, যে প্রতি হালি যে লেবু রয়েছে, লেবু 50 টাকা হালি বিক্রি হচ্ছে। তো বাজারে এসে বেশ কয়েকজন ক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে সবজির ভরপুর সরবরাহ থাকার কারণে যে সবজির দাম কিন্তু অনেকটা তাদের মধ্যে সুস্থ রয়েছে, সেজন্য তারা কিন্তু সবজি সাধ্যের মধ্যে তারা কিনতে পারছেন। তারা একটা বিষয় দাবি জানিয়েছেন যে সামনে কিন্তু রমজান মাস আসছে, এই রমজান মাসে যাতে শাকসবজির দাম যাতে না বাড়তে পারে, তারা কিন্তু সংশ্লিষ্ট যে দপ্তরগুলোর কাছে যে তার দাবি জানিয়েছেন যে তার জন্য মনিটরিং কার্যক্রম জোরালো করা হয়। তো এ বিষয়ে যে ভোক্তা অধিদপ্তরের সাথে আমার কথা হচ্ছে, তিনি বলছেন যে শাকসবজির দাম যেন স্বাভাবিকই থাকে, যাতে কেউ যাতে সিন্ডিকেট তৈরি করে না বাড়াতে পারে, তারা সেই জন্য তারা মনিটরিং কার্যক্রম রাখছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ শাকসবজি বাজার নিয়ে। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শাকসবজির বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী মেহেদিনুর পরশ। গাজীপুরে টঙ্গীর মিলগেট এলাকায় আগুন লাগার 1.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শুক্রবার ভোর 5:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মিলগেট এলাকায় ঝুট গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী গোডাউনে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনে পুড়ে গেছে বেশ কিছু ঝুট মালামাল সহ কয়েকটি দোকান। দেখছেন সংবাদ সকাল।